সীতাকুণ্ড। সীতাকুণ্ড নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, সমুদ্র, ঝর্ণা কিংবা লেক। ভ্রমণ পিপাসুদের জন্য সীতাকুণ্ড যেমন আকর্ষণীয় তেমনই রোমাঞ্চকর। এই কারণেই পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানেই আছে সীতাকুণ্ড। সবুজে মোড়ানো পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণা, লেক কিংবা সমুদ্র, কি নেই এখানে। আমরা আজকে ঘুরে দেখব ঝর্ণার রানীক্ষেত, খৈয়াছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা এবং বিকালের শেষ প্রান্ত উপভোগ করব বৃষ্টি ভেজা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। কর্মব্যস্ত জীবনে অনেকেই বেশ কয়েকদিন হাতে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পান না। তাদের জন্যই সীতাকুণ্ড হতে পারে সেরা একটি গন্তব্য। হাতে মাত্র একদিনের সময় এবং মোটামুটি 1000 টাকা বাজেট করলেই ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড থেকে। চলেন তাহলে গল্পের শুরুটা শুরু থেকেই করি। তো জার্নির শুরুটা হচ্ছে এখান থেকেই। খুবই সাডেন প্ল্যানে যাচ্ছি। ঘড়িতে এখন সময় বাজতেছে হচ্ছে 10:48। প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে আমরা বাস টিকিট করি নাই, যেহেতু সাডেন প্ল্যানে যাচ্ছি। তো এখন হচ্ছে বাস স্ট্যান্ডে যাবো, দেখি কোন বাসে যাই সবকিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। কারণ আসি হচ্ছে শান্তর বাসায়, এই যে হচ্ছে রেডি হচ্ছে মাত্র। এদিকে আলিফ আছে, আলিফ মাতুয়াইল থেকে চলে আসছে, বাট শান্ত হচ্ছে রেডি হয় না। টোটাল 5 জন যাচ্ছি। জিহাদ আর উপু হচ্ছে বাস স্ট্যান্ডে মিট করবে। তো আমরা হচ্ছে এখন রওনা দিই, চলেন, যেহেতু অনেক লেট হয়ে গেছে, টিকিটও করা নেই। আমরা হচ্ছে ফাইনালি বাস স্ট্যান্ডে চলে আসছি। আর আমাদের হচ্ছে এখন যে ফার্স্ট চ্যালেঞ্জ সেটা হচ্ছে জিহাদ, আমরা কিন্তু টিকিট কাটি নাই। আমাদের পুরো ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আমরা পুকে যাবো কমে, বাসে দামাদামি করে উঠবো। সো আপনাদেরকে জানাবো যে কোন বাসে যাচ্ছি আর কত টাকায় যাচ্ছি। টিকিট কিন্তু করি নাই। সো যে বাসগুলো আসতেছে ওইগুলোতে ট্রাই করবো, দেখি কত লাগে। বরাবরের মতোই জার্নির শুরুটা করতে যাচ্ছি নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকেই। এই যাত্রায় আমরা মোট 5 জন যাচ্ছি। সাডেন প্ল্যান হওয়ায় আগে টিকিট করা ছিল না, তাই বাস স্ট্যান্ডে এসে 250 টাকা ভাড়ার চুক্তিতে জেআর পরিবহনের একটি বাসে উঠে পড়ি। রাত 12টার দিকে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। সব ঠিকঠাক থাকলে যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। বাস ছাড়াও সীতাকুণ্ড যেতে পারবেন ট্রেনে করে। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন রাত 10টায় চিটাগাং মেইল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়, যার জনপ্রতি টিকিট মূল্য 120 টাকা। তবে জার্নিটা কিন্তু বেশ কষ্টের। যাই হোক, মোটামুটি 2 ঘন্টা পর কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা বিরতি। মানে আমরা হচ্ছে টিকিট তো কাটি নাই, দামাদামি করে হচ্ছে 250-র মধ্যে আমাদের যাত্রা কমপ্লিট করতেছি। আর যাত্রা বিরতিতে যে এখানে আমরা সবাই চা খাচ্ছি। আলিফ আছে, অপু, শান্ত, আমি, জিহাদ। খাওয়া দাওয়া কমপ্লিট হলে হচ্ছে আমরা আবার রওনা দিব। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আবারও চলতে শুরু করলাম। বলা বাহুল্য, এই বাসের সার্ভিস যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। রাত 3:30 আমরা পৌঁছে যাই সীতাকুণ্ড বাজারে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড। এখন সময় বাজতেছে হচ্ছে 5:32। 3:30টার দিকে আমরা সীতাকুণ্ডে চলে আসছি। আমরা যেহেতু অনেক রাত্রে আসছি, তাই হচ্ছে খৈয়াছড়ার এই জায়গাটায় নামি নাই। আমরা হচ্ছে ডিরেক্ট সীতাকুণ্ডে চলে গেছি নিরাপত্তার স্বার্থে। সো সেখান থেকে হচ্ছে মাত্র আমরা সিএনজি যোগে চলে আসছি হচ্ছে এইখানে। আপনারা হচ্ছে ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে ঠিক এই যে বারৈয়াডালা জাতীয় উদ্যান যেই জায়গাটা, এইখানে নামবেন। গাড়ি দিয়ে আসলে হচ্ছে আপনাকে গাড়ির স্টাফকে বললেই হবে যে আমি হচ্ছে খৈয়াছড়া যাবো, দেন হচ্ছে আপনাকে এখানে নামিয়ে দেবে। সো আমরা হচ্ছে যে সামনে এখান থেকে হচ্ছে সিএনজি পাওয়া যাবে। এখন তো অনেক সকাল, 150 হচ্ছে নাই, বাট এখান থেকে হচ্ছে সিএনজি যায়। সো এই রোডটা হচ্ছে ঢাকা থেকে আসছে, আর এইদিকে হচ্ছে চট্টগ্রাম। আর আপনাকে নামতে হবে ঠিক এই যে এই জায়গাটা, এই যে এখানে লেখা আছে যে বারৈয়াডালা জাতীয় উদ্যান, আর ওই যে এখানে লেখা আছে হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা। আর ঠিক এই পথ দিয়ে হচ্ছে গেলেই হচ্ছে ঝর্ণায় যেতে পারবেন। আমরা সিএনজি অটো কিছুই পাই নাই, দেশে হচ্ছে আমরা হাঁটতেছি। তবে রাস্তাটা খুব সুন্দর, সকালে পরিবেশে হাঁটতে খুব ভালো লাগতেছে। আজ থেকে অলমোস্ট 5 বছর আগে হচ্ছে এইদিকে আসছিলাম।
অ্যান্ড 5 বছর পর হচ্ছে আবার আসছি। আর কিছুক্ষণ আগে ট্রেন গেছে, আমরা হচ্ছে সাউন্ড শুনতে পাইছিলাম। জিয়াদ আসতেছে আর আমরা হচ্ছে এই দিকে যাচ্ছি। সামনে থেকে জাস্ট ভিউটা দেখেন, ওই যে দূরে পাহাড় আর আকাশে মেঘ আছে, পরিবেশটা জাস্ট অসাধারণ। আমরা হাঁটতে হাঁটতে এখন অলমোস্ট যেখানে আর কি খাবার হোটেলগুলো আছে ওই দিকে চলে আসছি। এখান থেকে হচ্ছে আপনাকে কিন্তু খাবার অর্ডার করে যাইতে হবে, তাহলে হচ্ছে ফিরতি পথে এখান থেকে খাবার খেতে পারবেন। অর্ডার না করে গেলে কিন্তু আসলে ওনারা রান্না করবে না, কারণ অনেকগুলো হোটেল আছে। সকালের নাস্তা আমরা এখন এখান থেকে খাবো, আর হচ্ছে দুপুরের খাবারটা অর্ডার করে যাব। সাইমন হোটেলে আমরা হচ্ছে সকালের নাস্তা এবং হচ্ছে দুপুরের লাঞ্চ কমপ্লিট করবো। এখানে যে বিভিন্ন প্যাকেজ আছে, এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, সো আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্যাকেজ নিতে পারেন। আর এদিকে আমরা হচ্ছে বসে ওয়েট করতেছি সবাই। তো এখানে হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করতেছি। আর সকালের নাস্তা হিসাবে আছে পরোটা আর হচ্ছে বাজি। আমরা হচ্ছে সবাই আমাদের নাস্তা কমপ্লিট করব। নাস্তা কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে খৈয়াচড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। আর এখান থেকে হচ্ছে মূল ট্রেকিংটা শুরু। অলমোস্ট 1 ঘন্টার মতো ট্রেকিং করে দেন হচ্ছে ঝর্ণা পর্যন্ত যেতে হবে। তো সকালে নাস্তার পর্ব সেরে আমরা হচ্ছে মাত্র রওনা হয়েছি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। যে হোটেল হচ্ছে সকালে নাস্তা করলাম, ওইখানে হচ্ছে আমরা দুপুরে খাবারের জন্য অর্ডার দিয়ে নিছি। দুপুরে খাবার নিছি হচ্ছে দেশি মুরগির যে প্যাকেজটা ছিল ওইটা, আর এর জন্য পার পার্সন পড়তেছে হচ্ছে 250 টাকা। মুরগিটাও হচ্ছে আমরা নিজেদের হাতেই জবাই করলাম। সো এদিকে সবগুলো হোটেলই আসলে মানে আপনার গ্রামীণ ধাঁচের একটা ব্যাপার স্যাপার আছে। খাবারগুলো বেশ মজা। সকালের নাস্তা যে করলাম সে খাবারটাও ভালো ছিল। সকালের খাওয়া দাওয়া এবং কিছুটা সময় বিশ্রাম শেষে আমরা 5 জন রওনা হলাম ঝর্ণা দেখার উদ্দেশ্যে। সেদিন আমাদের আগে আর কেউই যায়নি, তাই একই সাথে যেমন এক্সাইটমেন্ট কাজ করছিল তেমনই কিছুটা ভয়ও কাজ করছিল। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচুর পথ ধরে আমরা ছুটে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। ঝর্ণায় পৌঁছানোর আগ পর্যন্ত পুরোটা রাস্তায় আপনার সঙ্গী হবে এই জিরিপথ। যেতে যেতে দেখা মিলবে অনেক দোকানপাটের, চাইলে হালকা নাস্তা করে নিতে পারেন। তো আপনারা হচ্ছে যখন ঝর্ণা হচ্ছে ট্রেকিং এ যাবেন, এর মাঝে মাঝে আপনার অনেক হোটেল পাবেন, অনেক রেস্টুরেন্ট পাবেন, এন্ড অনেক দোকানপাটও পাবেন। সো এগুলোতে হচ্ছে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা প্রথম দিকের একটা হোটেলে যেহেতু বুক করে আসছি, বাট ওইগুলো বাদেও আরো সামনে সুন্দর সুন্দর অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। তো চাইলে হচ্ছে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো এখানে আমরা হচ্ছে একটা শরবত নিছি, তরমুজের শরবত। প্রতি গ্লাস হচ্ছে 20 টাকা পড়লো। তো আমরা হচ্ছে এই তরমুজের শরবতটা খাবো, দেন হচ্ছে ঝর্ণা দেখার উদ্দেশ্যে আবার রওনা দিব। আমাদের হচ্ছে তরমুজের শরবত রেডি, আর এর 1 গ্লাসের মূল্য পড়লো হচ্ছে 20 টাকা। আমাদের শান্ত ভাইয়ের স্বভাবটা একটু মেয়েলি স্বভাব, তো তাই সে দোলনায় বসে, তার হচ্ছে গিয়ে খাবার পছন্দ, আচার, তারপর হচ্ছে গিয়ে তেঁতুল, এগুলো তার অনেক ভালো লাগে। অপু কি করছে, জুতা দিয়ে আম পাড়তে গেছে। এটা তো তুমি করে খাওয়ানোর জন্য ভাই, বুঝলা না? বন্ধু বান্ধবের ভালোবাসা বুঝলা না, বুঝো নাই? আর জিয়া কি করলো ভাই? জিয়া অপু কাঁঠাল পাড়তে গেছে। আর ভাই কারণে পাইচা রয়েছে, কাঠ বিড়ালি খাইলে অর্ধেক খাইলে আরেকজনের কাটা পাইরা তুমি খাইয়া লাইবা। আরে পারলে তো কই গো পারবো, তোর মতন নি বেটা। মাইয়ারা ভাই যা পছন্দ করে আমি ভাই তাই পছন্দ করি। তার মানে তুই স্বীকার করো তোর মেয়েলি স্বভাব আছে। দেখ মাইয়া পটানোর টেকনিক, এটা যখন যে জিনিস পছন্দ করে ওইটাই আমি পছন্দ করি। কথা আবার কইতে দে। আসলে কাহিনী হচ্ছে কি, শান্তর গার্লফ্রেন্ডে কইছে যে তুমি আজকে থেকে শুধু টক খাইবা, কোনো তোমার জীবনে মিষ্টি নাই, ঝাল নাই, শুধু টক আর টক। অল্প লবণ বেশি করে দেন, লবণ খায়। মজা ছিল এটা। আর আমাদের সাথে শান্ত একটু ব্যতিক্রম, ওই যে অপু একটু আগে বললো যে ওর কিছু সমস্যা আছে, দ্যাটস ওয়াই ও হচ্ছে এই তরমুজের শরবত না নিয়ে নিছে হচ্ছে লেবুর শরবত। এই দিকগুলা ক্যামেরা জীবনে ব্যতিক্রম থাকা দরকার। সো এই ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এখানে ওনার একটা ক্যাম্প সাইট আছে। সো আপনারা যদি চান ওনার মাধ্যমে হচ্ছে এখানে ক্যাম্পিং করতে পারেন। ওনার নাম্বারটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি যখন আগে আসছিলাম তখন এটা ছিল না, আমারও জানা ছিল না। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো এক সময় এখানে ক্যাম্পিং করবো ইনশাল্লাহ। আর এই যে এইদিকে দেখেন খৈয়াছড়া গিরি প্রপাত ক্যাম্প সাইট, যেখানে অনেক কিছু আছে ক্যাম্পিংয়ের জন্য। মোটামুটি যা যা দরকার সবই পাবেন।
অ্যান্ড উনি বললো হচ্ছে 3 বেলা খাবার থাকবে অ্যান্ড হচ্ছে থাকার যত তাবু আছে সব সহ পার পারসন প্যাকেজ পর হচ্ছে 950 টাকা। ভ্রমণের মাধ্যমে একদিকে যেমন প্রকৃতি উপভোগ করা যায়, তেমনি সেই স্থানের মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়। ঝর্ণায় যাওয়ার জন্য সমতল রাস্তা মোটামুটি এখানেই শেষ। এখান থেকেই পাহাড়ি রাস্তা শুরু। চারিদিকে উঁচু উঁচু সবুজ পাহাড়, সাথে যুক্ত হয়েছে জিরিপথ, মাঝে মাঝে পাখির কোলাহল, যা আপনার ভ্রমণ ক্লান্তি নিমেষেই দূর করার জন্য যথেষ্ট। খুইয়াছড়ার প্রবেশ মুখে এখানে টিকিট লাগলো আমাদের পার পারসন 20 টাকা করে। আগে এটা ছিল না, কবে নাগাদ করছে সেটা জানি না। যে বললাম যে 5 বছর আগে আসছিলাম, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বাট টিকিটটা কেন নেই সেটাও জানি না। কজ এটা তো ভাই ন্যাচারাল, কৃত্রিম তো কোনো কিছু না। তো মোটামুটি 30 মিনিট হাঁটার পর এই যে এই ফার্স্ট এই ছোট ঝর্ণাটা পাইলাম। পানি মানে একবারেই নাই বললেই চলে। ওয়েদার আপডেটে দেখছিলাম আজকে হচ্ছে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে, বাট বৃষ্টি তো হচ্ছে না, দেখতে হচ্ছে পানি একবারেই নাই। আহা, লস প্রজেক্ট ভাই, পুরাই লস প্রজেক্ট। আসলে ওয়েদার আপডেট আমাদের সাথে মজা নিছে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আরে আমাদের সাথে মজা নিছে, কারণ আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি ছিল। আর বৃষ্টি হলে ঝর্ণা কিন্তু অনেক সুন্দর, সেটা আমরা সবাই জানি, বাট আজকে কোনো বৃষ্টিও হয় না। আর ঝর্ণার অবস্থা তো আপনারা এখন দেখলেনই, সেই হচ্ছে অবস্থা। আগের বার যখন আসছিলাম প্রচুর পরিমাণে পানি পাইছি, বাট এখন দেখেন পুরাই অবস্থা খারাপ। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের 5 জন বাদে আর কোনো গেস্ট নাই, কোনো টুরিস্ট নাই। আর জায়গাটা কেমন নির্জন বা নীরব সেটা তো যারা আসছেন তারা জানেন অবশ্যই। অনেকক্ষণ যাবত কষ্ট করে এই ভিউ দেখলাম, হতাশ ভাই, হতাশ, পুরাই হতাশ। আমাদের জন্য একবার ভয়ানক একটা অ্যাডভেঞ্চার। শুনশান জায়গা, শুনশান। এটা হচ্ছে আর কি খৈয়াছড়ার প্রথম ধাপ, এর উপরে আর অনেকগুলো ধাপ আছে। চলেন ভিডিওর এই পর্যায়ে খৈয়াছড়া ঝর্ণা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরেশ্বরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। খৈয়াছড়া ঝর্ণার 12টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণ পিপাসু মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে। এর মোট 9টি মূল ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ প্রমাণ করে যে এমন একটি ঝর্ণা বাংলাদেশে এখনও পর্যন্ত দেখা যায়নি, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে। ঝুমঝুম শব্দে বয়ে চলা ঝর্ণা দ্বারাই গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তুলছে। এইসব কারণেই হয়তো ভ্রমণ পিপাসু মানুষ খৈয়াছড়া ঝর্ণাকে ঝর্ণার রানী হিসাবে আখ্যা দিয়েছেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে প্রকৃতি যত বেশি সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর। এই খৈয়াছড়া ঝর্ণাতেই কিন্তু প্রায় প্রতি বছর পর্যটকদের মৃত্যুর খবর শোনা যায়। ঠিক কী কারণে মৃত্যু হয় সে বিষয়ে জানতে এর উপরের ধাপগুলোতে যেতে হবে। তো প্রথম ধাপ মোটামুটি ঘুরলাম। এর আগে যখন আসছিলাম প্রচুর পরিমাণে পানি পাইছি, বাট এবার পানি নাই। তো আমরা হচ্ছে এখন দ্বিতীয় ধাপে উঠতেছি। এই যে খুবই পিছলা ভাই। তো এই পথগুলা চলাচলের সময় অবশ্যই অনেক বেশি সতর্ক থাকবেন। আরেকটা বিষয় বলি, এই যে এই টাইপের যেগুলো হচ্ছে ভালো গ্রিপ পাওয়া যায়, এই যে এই টাইপের স্যান্ডগুলো ভালো গ্রিপ পাওয়া যায়। ঝর্ণা বা হচ্ছে পাহাড়ে ট্রেকিং করতে গেলে অবশ্যই এই টাইপের জুতাগুলো পরে যাবেন। আমরা এখন দ্বিতীয় ধাপে চলে আসছি। ওঠার যে পথটা ওইটা ভালো খারায়ন, অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এই হচ্ছে দ্বিতীয় ধাপের অবস্থা। কোনো ধাপে আসলে পানি পাবো না, ওইটা যায় মানে অলরেডি বোঝা হয়ে গেছে আমাদের। তো আমরা এই ধাপ একটু ঘুরা কমপ্লিট হলে দেন হচ্ছে আরো উপরে যাব। ভাই, বন্ধুদের নিয়ে আপনার এক লাইন মতবাদ জানান। বন্ধু মানে হতাশার সঙ্গী, বন্ধু মানে সুখের সঙ্গী, বন্ধু মানে ট্রাভেলের সঙ্গী। আর আমার কিছু বন্ধু আছে, সবটি ভালো খারাপও। সবচেয়ে খারাপ হচ্ছে শান্ত।
আপনার মতবাদটা দেন। দেখেন আমরা যতই ডিপ্রেশনে থাকি, যত কিছুতেই থাকি, আমরা 16 ঘন্টা যদি ডিপ্রেশনে থাকি, 2 ঘন্টা যদি বন্ধুদের সাথে থাকি, ওই 2 ঘন্টাই আমাদের সুখের সময় যায়। কি করবো, ওরা তো সব কয়ে দিল। আসলে বন্ধুদের সম্পর্কে 2 লাইন না, আমি বেশ কিছু কথা বলতে চাই বন্ধুদের সম্পর্কে। মানুষের জীবনে মা বাবার পর হচ্ছে গুরুত্বপূর্ণ যে পার্সন সেটা হচ্ছে বন্ধু। কারণ হচ্ছে মানুষ মা বাবা এবং হচ্ছে ফ্যামিলির পর সবচেয়ে বেশি টাইম যাদের সাথে স্পেন্ড করে তারা হচ্ছে বন্ধু। তো আমি মনে করি যে মানুষের জীবনে বন্ধু নির্বাচন করাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার যদি আপনার ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয় তাহলে মাস্ট বি আপনি হচ্ছে ভালোর পথে যাবেন। অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেল যদি খারাপ হয় অ্যান্ড আপনি যদি ভালো হন সেক্ষেত্রে হচ্ছে মাস্ট বি আপনি খারাপের পথেই যাবেন। কারণ মানুষ হচ্ছে একসাথে চলতে চলতে ওইটার প্রতি অভ্যস্ত হয়ে যায়। সো আপনি যদি খারাপ থাকেন এবং আপনার বন্ধু বান্ধব যদি ভালো থাকে তাহলে আপনার বন্ধুদের ভালো কাজ আপনাকে উৎসাহিত করবে। মানে হচ্ছে কিছু ভালো সময়, কিছু খারাপ সময় এবং কিছু সুন্দর সুন্দর স্মৃতি। খৈয়াছড়ার আমার পেছনে এখন এই ধাপটা হচ্ছে 3য় ধাপ। পানি না থাকা সত্ত্বেও এই জায়গাটা কত সুন্দর লাগতেছে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? এই যে দেখেন জাস্ট কত সুন্দর লাগতেছে। আর যদি পানি থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। গাছের শিকড় কিন্তু দেখা যায় সাপের ইয়া, দেখা যাইতেছে মুরগির পা, কোন প্রাণীর পাটা দেখা যাইতেছে এরকম। মুরগির পা দেওয়া আর উপরে সাপের পা। সাপের পা দেখছো সপু? এখন আসি খৈয়াছড়ার 4র্থ ধাপে। আর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, কজ রাস্তাগুলো কিন্তু অত একটা ইজি না, মোটামুটি অনেক টাফ। এখানে এইটার উপরে আরো একটা ধাপ আছে, ওই যে দেখা যাচ্ছে। তো এখানে পানি আছে মোটামুটি, ওই নিচের ধাপগুলো থেকে এখানে পানি বেশি। ক্যামেরা তো অলমোস্ট চার্জ প্রায় শেষের দিকে, তো জানি না আর কতটুকু কি শর্ট নিতে পারবো। চলে এসছি কি হয়। আর এখানে আসছি, আর এইটাই যে সামনে থেকে হচ্ছে আবার পানিগুলো নিচে চলে গেছে, আর এদিক থেকে পানিগুলো পড়তেছে। ভালো লাগতেছে খুব। একটা সাইনবোর্ড লাগানো আছে, সাবধান, বিপজ্জনক এলাকা, অতিক্রম নিষেধ। 5 নম্বর ধাপ পর্যন্ত আমরা উঠছি। এখন হচ্ছে নিচের দিকে নাইমা যাইতাছি, কারণ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাইতেছে আর এনি টাইম বৃষ্টি নামতে পারে। ওইদিকে হচ্ছে কালো আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর বৃষ্টি যদি নামে এখান থেকে নামাটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে। বৃষ্টির আগে আমরা নিচে নামার ট্রাই করতেছি আর কি। আমরা হচ্ছে উপর থেকে মাত্র নামলাম, আলহামদুলিল্লাহ সেফলি নামছি। আর এখন হচ্ছে যতটুকু পানি আছে এখানে একটু গোসল টোসল করবো, দেন হচ্ছে এখান থেকে আর কি রওনা দিব। এই যে জিয়াদ অলরেডি নামতেছে, আমিও নামি। ঝর্ণা দেখা কমপ্লিট করে এখন যে হোটেলে হচ্ছে আমরা খাবার অর্ডার করে গেছি সেখানে আসছি। এখন হচ্ছে দুপুরে লাঞ্চ কমপ্লিট করব। আসতে পথেই দেখছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, সো বৃষ্টি কিন্তু এখন অনবরত চলতে আছে। এখন হচ্ছে লাঞ্চ করি, আর বৃষ্টিটা কিছুটা কমলে আমরা হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। সো এদিকে আমাদের লাঞ্চ আছে, এই যে এখানে ভাত, আলুর ভর্তা, এটা হচ্ছে মুরগি, এদিকে ডাল আছে, এদিকে একটা ঝোল আছে। আমরা হচ্ছে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন। তো
আমাদের হচ্ছে এখানে দুপুরে লাঞ্চ কমপ্লিট, আর এখন আমরা হচ্ছে বের হচ্ছি। আর মূলত আপনারা হচ্ছে যেই রেস্টুরেন্ট হচ্ছে খাবারের জন্য অর্ডার করে যাবেন, ওইখানে হচ্ছে আপনার আসার পর ফ্রেশ হওয়া হচ্ছে ওয়াশরুম সবকিছু ব্যবস্থা থাকবে। আমরা হচ্ছে এখন আমাদের নেক্সট প্লেসের উদ্দেশ্যে রওনা দিব। আর বৃষ্টি এতক্ষণ ছিল বাট এখন নাই, এখন ওয়েদারটা হচ্ছে কিছুটা এইরকম। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন ছিল? গুড। আলিফ আলহামদুলিল্লাহ। কেমন গুলা ভাই? লাইফে ফার্স্ট টাইম খোয়াছড়া না? যে ভয় পাইছে ভাই না না ওই যে ভয় পাইছে। ফার্স্ট টাইম তো ভয় লাগা একটা হিসাবে। হ্যাঁ আরো মনে করি হাইট ছিল বেশি, কন্টিনিউ হইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন তো ওয়েদারটা পুরো ফুল চেঞ্জ, একটা রোমান্টিক ওয়েদার। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন রওনা হচ্ছি সহস্রধারা ঝর্ণা দেখার উদ্দেশ্যে। খোয়াছড়া ঝর্ণা থেকে 600 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ নিয়ে নেই, যা সরাসরি আমাদের সহস্রধারা লেকের সামনে নামিয়ে দেবে এবং সেখান থেকে বাকিটা পথ ট্রাকিং করে যেতে হবে। এখান থেকে যেতে সময় লাগবে মোটামুটি 30 মিনিটের মতো। বৃষ্টির পর সীতাকুণ্ডের ওয়েদার ছিল খুবই সুন্দর। দূরের ওই সবুজ পাহাড় ও গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছিল। কিছুটা পথ পাড়ি দিতেই আবারও বৃষ্টি, আর এই বৃষ্টি উপভোগ করতে করতেই ছুটে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। ঢাকা থেকে সরাসরি সহস্রধারা ঝর্ণায় আসতে চাইলে আপনাকে নামতে হবে ছোট দারোগারহাট এবং সেখান থেকে সিএনজি নিয়ে যেতে হবে সহস্রধারা লেক পর্যন্ত। আগে রাস্তার বেহাল দশা থাকলেও বর্তমানে কিছুটা উন্নতি করা হয়েছে, যার ফলে দেশের অন্যান্য ঝর্ণা থেকে এই ঝর্ণায় আসার রাস্তা বেশ সহজ। এখন চলে আসছে হচ্ছে সহস্রধারা 2-এ। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সো এখানে হয়তো পানি পাওয়ার একটা পসিবিলিটি আছে। আর এখানে আমরা এখন হচ্ছে সহস্রধারা 2 ঝর্ণাটা যাবো, ঝর্ণার সৌন্দর্যটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর মেবি হচ্ছে এই যে সামনে টিকিট কাউন্টার, এখান থেকে হচ্ছে টিকিট কাটা লাগবে আমাদের। সো এখানে 20 টাকা করে টিকিট লাগলো। নর্মাল সময় যখন হচ্ছে লেকে পানি থাকে তখন হচ্ছে বোট দিয়ে হচ্ছে মেবি হচ্ছে ওই ঝর্ণাটায় যেতে হয়। লেকে এখন পানি নাই, দ্যাটস হচ্ছে আমাদেরকে হেঁটে ট্রেকিং করে যেতে হবে। তো যেহেতু আসছি ভাবলাম একটু এটাও ঘুরে যাই, আর এর আগে যেহেতু ঘোরা হয় নাই যেমনটা বললাম, সো এই কারণে আর কি যাওয়া। তো যে এখন এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা এই উপরে উঠতেছি। সুন্দর একটি পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ, মৃদু হাওয়া, সাথে নাম জানা অজানা পাখির কলকাকলি। এদিকের ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে। এই লেকে পানি নেই, লেকে পানি থাকলে যে এই বোটগুলো দিয়ে হচ্ছে যাওয়া যায়। আমাদের হচ্ছে এখন হেঁটে হেঁটে যেতে হবে। পাহাড়ি এই সরু রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর চারপাশের প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। তাই চোখের সৌন্দর্যের জন্য হলো প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা উচিত। আমরা ভুল রাস্তায় ভাই, আমরা ভুল রাস্তায় চলে আসছি। রাস্তা এটা না, সো এখন আবার হচ্ছে কষ্ট করতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট হাঁটার পর ঝর্ণার কাছাকাছি চলে আসলে আপনার অজান্তেই মনের মধ্যে এক প্রশান্তি কাজ করবে। সো খোয়াছড়ার মতো আসলে সহস্রধারা 2 আমাদেরকে হতাশ করলো। সো যাই হোক, যেহেতু আসি নাই এই কারণে আর কি ভিজিট করা। পুরো ঝর্ণায় অল্প কিছু মানুষ, সেই সাথে সবুজ পাহাড়, এক কোণে সুবিশাল ঝর্ণা, উপর থেকে বয়ে আসছে স্বচ্ছ জলরাশি, সাথে প্রকৃতির এত সুন্দর রূপ। এক কথায় ভ্রমণের যথার্থ সার্থকতা। সহস্রধারা 2 ঝর্ণায় আসলাম, এটা মোটামুটি দেখা শেষ। যেহেতু পানি নাই তাই খুব বেশি টাইম স্পেন্ড এখানে করি নাই, জাস্ট গেছি এন্ড কিছু ছবি টবি তুলে চলে আসছি। বাট এখানেও সেম ঘটনা, অনেক প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ট্যাকেট সহ সবকিছু আর কি, মানে পুরো পরিবেশটাকে হচ্ছে নোংরা করে রাখছে। এই কাজগুলো যারা করেন অবশ্যই এগুলা থেকে বিরত থাকবেন। সাথে করে নিয়ে আসলে এই যে এরকম করে আপনারা হচ্ছে নিতে পারেন। এই আমরা কিন্তু খালি প্যাকেটগুলো এভাবে নিয়ে নিছি। সো আপনারা হচ্ছে যারা এরকম নিয়ে আসবেন তারা হচ্ছে একটু কষ্ট করে যদি নির্দিষ্ট স্থানে ফেলেন, তাহলে হচ্ছে আমাদের যেই সুন্দর জায়গাগুলো আছে এগুলো কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন থাকবেন, দেখতেও সুন্দর লাগবে। আপনারা হয়তো সহস্রধারা 2 মানে অনেকে নাম শোনেন নাই বা জানেন না, বাট এই যে এই ভিউটা হয়তো সবাই দেখছেন কম আর বেশি। এটাই হচ্ছে সহস্রধারা 2 ঝর্ণার যাওয়ার আগে এই যে এই জায়গাটা হচ্ছে আপনি দেখতে পারবেন। পানি থাকলে এই জায়গাটা অসাধারণ লাগে। সহস্রধারা ঝর্ণা দেখা শেষ করে এখন যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ স্পট বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে।
তাই ছোট দ্বারকার হাট থেকে জনপ্রতি 10 টাকা বাস ভাড়ায় প্রথমে যাচ্ছি বাঁশবাড়িয়া বাজার এবং সেখান থেকে 20 টাকা সিএনজি ভাড়ায় যাচ্ছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত পর্যন্ত। বাঁশবাড়িয়া বাজার থেকে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর। বিকেলের এই সময়টাকে উপভোগ করতে করতে ছুটে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। আমরা মাত্র চলে আসছি বাঁশবাড়িয়া সি বিচে। সহস্রধারা 2 থেকে ফার্স্ট হচ্ছে সিএনজি যোগে চলে আসছি বাস স্ট্যান্ডে, দেন বাস স্ট্যান্ড থেকে হচ্ছে বাসে করে আমরা বাঁশবাড়িয়া বাজার, দেন সেখান থেকে আবার সিএনজিতে করে চলে আসছি। এই যে হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচের অবস্থা। এখন সম্ভবত বাটা চলতেছে, পানি অনেক দূরে। কবে থেকে? হ্যাঁ হ্যাঁ কি কন, আমরা তো জানি যে এর কোনো টিয়া লাগে না, কারণ এটা তো আর আপনারা বানান, এটা তো সরকারি ভাবে বানাইছে। এটা কোনো সরকারি না ভাই, এটা কোম্পানি ব্যক্তিগত ভাই। ব্যক্তিগত কোম্পানি। রাজা কোম্পানি। হ্যাঁ টিকিট সারা কাকা এটা কেমনে মানা যায় কোন? এই যে কাজ জিজ্ঞেস না ঠিক আছে ভাই। হ্যাঁ করে জিজ্ঞেস আপনি, আপনি টিকিট দেন আমরা টিয়া দিই। ওইটাই তো ভাই, হ্যাঁ কইতাছে টিকিট লাগবে না টিকিট সারানো যাইও। হ্যাঁ কান কি কাগজ লাগবে না? আমি তো বললাম টিকিট দেন আমরা। টিকিট যতক্ষণ নয় এতক্ষণ দাঁড়ায় থাকেন, টিকিট লয়ে যাবেন। না টাকা দিয়ে দাও, টিকিট লাগবে না। টিকিট লাগবে। টিকিট স্যার আমরা গেলে আমরা টাকা দিব। হ্যাঁ না কারণ ভাই ঢাকা থেকে আসছি, ঠিক আছে, এখন ধরেন আমরা তো 20 টাকা লেগে আটকায় থাকুম না, কিন্তু কথা হচ্ছে যদি রাইট ওয়েতে আমরা 20 টাকা অবশ্যই দিব। না ভাই আপনার আমি বলি আপনার নিয়ম করে নাই যে এই সব জায়গায় টিকিট, এই যে আপনি যতগুলা সমুদ্র সৈকতের জন্য টিকিট যতগুলা এই যে ঝর্ণা এটা কিন্তু সরকার বানায় না, এটা প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস দেখতে যদি মানুষ। তারপরও হ্যাঁ ভাই টাকা টিকিট দিছি, আমরা টাকা দিছি। এটা ব্যক্তিগত, আমার কোম্পানি বানাচ্ছে এটা। এটা বানাতে কত টাকা খরচ হয়েছে এটা তো জানেন না। এটা ভাঙা ছিল, আবার নতুন না টিকিট দেন তাহলে আমরা ঘুরে আসি। কারণ টিকিট এটা কিন্তু আপনিও জানেন যে টিকিট ছাড়া কোনো কিছু করা দালাল না। আমরা ঢাকা থেকে হাজার হাজার টাকা খরচ করে আসছি, 20 টাকার জন্য আটকায় থাকবো না। এখন কথা হচ্ছে 20 টাকাটা না 20 টাকাটা আপনার লিগ্যাল ওয়েতে নিতে হবে। এখন যদি আপনি টিকিট ছাড়া দেন, আমি যদি আসলাম হ্যাঁ এটা আগে আমি পাবো, আপনার মনে হয় যে টাকা আমি এখন ভাই আপনি আমার টিকিট না দিলে আপনিই পাইবেন, তে আমার এটাই মনে হয়। এটা বলতেছি না তো, কারণ আপনার ওইতে কি কয়, ধরেন আপনি ঘুরতে আছেন, আমি আপনার ধরে পাইলে আপনি কি আমার কি বলবেন বলেন? আমার জায়গাটা আপনি বিবেচনা করেন। টাকাগুলো তো আমি পাবো না, টাকাগুলো তো ওইখানে জমা দিয়ে দেবো। শুধু আমি এই সীতাকুণ্ডে যায় সবসময় এরকম যে এরকম ইয়া হয়, মানে টাকা টুকা টিকিট সিস্টেম না। অন্য জায়গায় টিকিট নাই। হ্যাঁ এটা সরকারি। কোনটা? এটা সরকারি ভাই, এই সরকারি। আর পাহাড়ে এটা কি বেসরকারি? ঝর্ণা এটা কি বেসরকারি? বলছি সবগুলো সরকারি। এই সমুদ্র কি সরকারি না বেসরকারি? হ্যাঁ সমুদ্র তো কারো জায়গা নাই। এই যে জায়গা তো সরকারি জায়গা আছে, এইসব সরকারি, এইসব সরকারি। এটা তো আল্লাহ দিয়ে জায়গা। তা তো অবশ্যই। এখন আপনি ভাই একটু টিকিট আনেন তাহলে আমরা ঘুরে মুড়ে জায়গা, কারণ কতক্ষণ পরে আমাদের বাস ঘুরে মুড়ে জায়গা। ওই হেরা কিন্তু ভাই টিয়া দেয় নাই, কারণ এরা এলাকার পোলাবেন, এটা আমরাও জানি। আমরা ওই সাইডে ভাই আমরা ওদিকে এলাকার পোলাবেন কিন্তু টিয়া নেই নাই। ওই ঝর্ণাতে গেলাম সেম অবস্থা। ভাই আমরা দূরে থেকে যদি আমরা দূরে থেকে আয় যদি ভুল করি ভাই, তাইলে আর কি করার বলেন? কারণ আমরা এত দূর থেকে আসি, আমরা আসি দেখে আপনাকে এলাকার ভাই মানে এলাকার এটা হক না এখানে। অবশ্যই হক ভাই। আপনি আমি টিকিট দেন, আপনার আমি টাকা দিতে। হক আছে আপনার, হক আপনি বৈধ ভাবে নেন, হালাল ভাবে নেন। হালাল ভাবে কি? আমার চাকরি আছে কোম্পানি, হালাল ভাবে কি? চাকরি তো আপনি কোম্পানির টিকিট আনেন, আপনি কোম্পানির টিকিটের মধ্যে কোম্পানির নাম, কোম্পানির নাম্বার, আর কত টাকা টিকিট, কি কারণে টিকিট, এই সব তো লেখা থাকতে হবে টিকিটে। এই আর টিকিট টিকিট আসছে না হালাই দিছে। আছে আছে এরা দেখা এই যে একটা এসি দেখেন। এটা হলো ইয়া ভাই, এই যে ভাই আরে এই সহস্রধারা আসেনি, সহস্রধারা টিকিট। টিকিটের নামটা সব দেওয়া আছে, এখানে তো কোনো নম্বর নাই। নম্বর না দেন। এটা কিসের জন্য? এটা কিসের জন্য দেখেন? এই যে প্রবেশ টিকিট কিসের জন্য দেখেন? এটা কিসের জন্য? আমার পরে শুনাম ভাই, আমি পড়তে না, আমার শুনাই না, আমি ভালো হব। পরে শোনান আমাকে। এনে লেখা আছে জানেন, প্রবেশ টিকিট বারিয়ার ঢালা ন্যাশনাল পার্ক, চট্টগ্রাম বন বিভাগ, বুঝছেন? প্রবেশ টিকিট 20 টাকা।
বলতেছি এত মানে আমার আবার কষ্ট করে যাবো এই জন্য বলতে টাকাগুলো দিতে ভালো হয়। ভাই টাকা আপনার দিলে এটা আপনার অবৈধভাবে নিতেছেন আমার কেন অবৈধভাবে আপনি টিকিট শুনেন, আপনি টিকিট নিয়ে আসেন, আমরা হাতি না না আমরা এনে আছি, আপনি যখন পর্যন্ত না আসবেন আমরা তো যাবো না। আপনারা অবৈধভাবে যাবেন না, আপনারা টাকা দিয়ে যাবেন। আমরা এই তো আমরা টাকা তো দিব, আমরা বৈধভাবে দিতে চাই, বৈধভাবে দিতে চাই। অথবা আপনি নিয়ে আসেন, আমরা এখানেই বসি, আপনি আসলে আপনার টাকা দিয়ে। কারণ ভাই অলরেডি 2টা ঝর্ণায় গেছি, আজকে 2টা টিকিট দিয়ে গেছি, 20 টাকার জন্য আমরা আটকায় থাকবো না, ঠিক আছে? টিকিট লয়েন, আমরা এনেই বসি, আপনার টিকিট দিয়ে এরপর যাবো। বাঁশবাড়িয়ার এই জায়গাটা তো সবাই জানেন, আর বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকত বলতে আমরা হচ্ছে এই ব্রিজটাকেই চিনি। সো এখানে আসার পর একটা লোক দূর থেকে দৌড়ে আসছে, আইসা বলতেছে যে ভাই টিকিট। বললাম কত টাকা? বললো 20 টাকা। বললাম টিকিট দেন। তখন আর টিকিট দিতে পারতেছে না, বলছে টিকিট লাগবে না, আপনি হচ্ছে টাকা দেন তাইলে হবে। সো এতক্ষণ তো দেখলেনি কি ঘটনা ঘটলো। তো ওনাকে বলছি যে আপনি যদি এইভাবে নেন তাহলে এটা হচ্ছে অবৈধভাবে নেওয়া হবে। সো বলছি যে আপনি টিকিট আনেন, ততক্ষণ আমরা এখানে ওয়েট করবো। সো উনি হচ্ছে ওই যে দূরে এখন গেল টিকিট আনার জন্য। সো দেখা যাক উনি কি করে আর কি টিকিট মিকেট আনে। যাই হোক, প্রয়োজনে ঘুরবো না ভাই, এইগুলো সবই আসলে সিন্ডিকেট ভাই। এই টাকাগুলা মানে কেউ পাবেও না, কোনো কোম্পানিও না। উনি বলতেছে এগুলা কোম্পানি, ঠিক আছে? এই নানান ধরনের কাহিনী যা হচ্ছে এতক্ষণ আপনার কোম্পানি এটা বানিয়ে দিয়ে গেছে। তো এতক্ষণ তো দেখলেনি কি হইলো না হইলো। সো লেটস সি উনি কি করেন, পরবর্তীতে আপনাকে আপডেট দিচ্ছি। A few minutes later. আমরা কি এটার ওর সাথে গেলে টিকিট লাগে নাকি এটা নিজ দিয়ে গেলেও টিকিট লাগে? যে যার দিয়ে যাবেন মানে গেলে একটা সীমানা হয়ে দিতেন তাহলে বুঝতাম আমরা। আরে কি বলো কি টিকিট মানে কি আছে? এই একটু গাট বাড়ায় দিছি, একটু সামনে আটটা যায়। এটা না থাকলে তো সেটি মানুষ একটা গাড়ি যাত্রা যায়। এটা পুরো রিস্ক নিছে, পুরোটা রিস্ক নিছে আমার কোম্পানি, পুরো এটা সরকার থেকে নিছে, নিছে। এটা কি পর্যটকদের জন্য বানাইছে? না, কার জন্য? সন্দীপের যাত্রীর জন্য। সন্দীপের যাত্রীর জন্য, যাত্রী যাওয়ার সুবিধা। আমরা কিন্তু সন্দীপও যাবো না ভাই। সন্দীপের যাবার সময় কথা আমার কথা ঠিক আছে। এই যে সন্দীপের যাত্রী আসাতে এখানে বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর, ঠিক আছে, বা 7 জন বা 6 জন। তো এখানে যেভাবে পর্যটক আসে, তো পর্যটকগুলো তো এখান দিয়ে যাইতেছে, এগুলা অনেক জায়গায় দেখি ডাবাই এরা ভাঙি পড়ে গেছে। তো এগুলা কি সরকার ঠিক করে দিব? ওই জন্য এখন পর্যটক থেকে যখন টাকা নিতেছে, যখন তদন্ত করে, তারপরে জেলা পরিষদ থেকে এটা ইজারা নিছে। তো আপনাদের ইজারা নাও নাকি? তো কত করে এদিক দিয়ে? কিন্তু এটা কিন্তু ঠিক না। কয় টাকা? 20 টাকা। কারণ আমরা এটা তো জেলা পরিষদ থেকে করে দিছি, কারণ আমরা করেছি। কারণ আমরা কিন্তু এখানে আগে আপনাদের এলাকায় আইছি ঘুরতে। প্রথম শুনেন, এখানে প্রথম আসলে কত? 100 টাকা। 100 টাকার থেকে 30 টাকা আছে, 30 টাকার থেকে 20 টাকা করে দিয়েছি। 100 টাকা উঠলে তো কেউ যাইবো না মনে হয়। না, এখানে বুটশো আছে, বুটশো আর কি। আচ্ছা বুঝছি। কিন্তু এটা ঠিক না, 20 টাকা করে না। সেটা তো আমরা করতে পারবো। এই যে সীতাকুণ্ডে সব জায়গায় যেনে ভাড়া দিব নে টাকা নেই। আগে ছিল না এটি 4-5 বছর আগে। না, এখন তো সরকারের খার, এখন তো কোনো এলাকায় মানুষ খান না। এখানে বা কোন নেতা হতো না, সরকারও জানে না যে এটা ওটা জেলা পরিষদ কোন জেলা পরিষদ না। আপনারা চাইলে আমাকে বেতন দিবেন, না চাইলে আমাকে বেতন দিবেন। আরেকটা কথা শুনেন ভাই, যখন এলাকার পোলাই না হ্যাঁ তো তুমি টাকা নেন না। কোন এলাকা? আপনার এলাকার না, এলাকা এখানে আপনি যারা পাঠাইছেন না, শুনেন 3 জন গেছে, একটা কথাই নাই, হ্যাঁ কিছু চায়ও নাই, গেছে গাইডটা। হ্যাঁ রকই যাচ্ছে ভাই, টিয়া লাগে কথা শুনেন। 3 জন গেছে, যেগুলা গেছে, ঠিক আছে। এখন এদের জায়গার পাশে দি আমাদের গাঁটের মাল আইছে। আরে জিডই হোক, আপনি আইন হইলে সবাইলে সবার, সবাইলে সমান বলতে এটা আমরা করতে পারবো না। এই পর্যটকরা আহে দেখে এই সাইডে টুই আছে, এটা তো আজকে তো না, এটা তো আজকে পারেন না ভাই। পর্যটক না থাকলে আপনি আইয়া দেখে আপনার এই সব চলতেছে না। আমরা ভাই সন্দীপও যাইতাছি না। সন্দীপ আচ্ছা 3টা টিকিট দেন। আমরা তিনজন আমি দাঁড়া, আমরা দিছে। এই হ্যাঁ আমি লাগবে নাকি? টিকিটে দিয়ে দিব আমি। কারণ সন্দীপও যাবো না ভাই, এটি হলো জুলুম করে টিয়া নিতেছেন ভাই। হতে হলে ওনার আমার একটু সমস্যা নেই। কার মামা দিদি করে আমার দেখি পাতায় আমি কে এটা টিয়াটা উড়ায় কাটা কোন দি? কোন কোম্পানি? কোন কোম্পানি উড়ায়? ওই মামা কেউ এদিকে তো লোক থাকে না, এই সময় যে মানুষ যায়। তো এখন এই ঘটনাটা একটু আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে এই যে ব্রিজটা, এটা হচ্ছে মূলত একটা গার্ড, আর যারা হচ্ছে সন্দ্বীপ যায় তারা হচ্ছে মূলত এই গার্ডটা ইউজ করে। সো ওনাকে বললাম আমি যে ভাই আমি তো সন্দ্বীপ যাইতাছি না, আমি জাস্ট ওইখানে যাবো অ্যান্ড হচ্ছে একটু ঘোরাঘুরি করে চলে আসবো। যাই হোক, পরে যেহেতু টিকিট আনছে, আমি হচ্ছে আমরা হচ্ছে টিকিটের টাকা দিয়েই হচ্ছে এখানে উঠলাম।
এইখানে হচ্ছে এই ব্রিজের শেষ, আর সামনে হচ্ছে সমুদ্র, এই সোজা হচ্ছে সন্দ্বীপ। আর এইখান থেকে হচ্ছে সন্দ্বীপের বোটগুলো ছেড়ে যায় আমি যতটুকু শুনলাম। এই যে এদিকে অনেকে নেমে হচ্ছে ফটোগ্রাফি করতেছে, অনেকে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতেছে আর কি। আজকে ক্লাউডি ওয়েদার, দ্যাটস ওয়াই হচ্ছে সূর্যটা নাই, সূর্যটা থাকলে হচ্ছে এখান থেকে সানসেট দেখার ইচ্ছা ছিল। তো এরকম করেই আর কি আমরা প্ল্যান করে আসছিলাম যে অ্যাটলিস্ট হচ্ছে সন্ধ্যার দিকে যেন আমরা সি বিচে যাই। তো আর কিছুক্ষণ থাকবো, দেন সেখান থেকে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমি হচ্ছে সীতাকুণ্ড ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর একদিনে সীতাকুণ্ড ভ্রমণের প্রথমেই আমরা গেছি হচ্ছে খোয়াছড়া ঝর্ণা, তারপর আমরা সহস্রধারা ঝর্ণায় গেছি। দিনের শেষ বেলা আসি হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। আর বাঁশবাড়িয়া সি বিচে আসার পর খুবই বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে। আসলে সীতাকুণ্ডের প্রত্যেকটি জায়গায় বলা যায় একটা সিন্ডিকেট কাজ করতেছে। লাইক আমি ন্যাচারাল জিনিস দেখতে যাচ্ছি, সো সেক্ষেত্রে আমার কেন টাকা দিতে হবে? সো এই কোয়েশ্চেনটা আমার থাকলোই। যাই হোক, আজকের এই ভ্রমণ গল্পর আমি সব কিছু আপনাদেরকে ডিটেলস বলছেন, কত টাকা খরচ হয়েছে এই সম্পর্কে একটা ধারণা দিছি। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।